আচ্ছা আপনি বলুন তো, ভিনিসিয়াসের ওইটা কি ফাউল হয়েছিল? স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনরিকে তিনি অবৈধভাবে কি বাধা দিয়েছিলেন? আমার কাছে তো মনে হয় না। আমার কাছে তো মনে হয় ভিনিসিয়াসের গোলটা বঞ্চিত করা হলো। ভিনিসিয়াসকে হ্যাট্রিক বঞ্চিত করা হলো। ব্রাজিল আজকে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে। ভিনিসিয়াস ২ গোল করেছেন। গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে ব্রাজিল নকআউট পর্বে উঠে গিয়েছে। কিন্তু ওই একটা আফসোসের জায়গা, দুঃখের জায়গা থেকেই যাচ্ছে যে ব্রাজিলিয়ানদের কাছ থেকে বিশ্বকাপে হ্যাট্রিক দেখার অপেক্ষাটা আরো একটু বাড়লো। রেফারির বাঁশির কারণেই কি সেইটা হলো কিনা, ভুল বাঁশির কারণে হলো কিনা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং এইখানটাতে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার হয়ে ১ম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তার যে একটা রেড কার্ড অফেন্সের মতো ছিল, সেইটার সঙ্গে এর একটা সম্পর্কের জায়গাটাও একটু টানতে চাই। আপনারা শুনলেই হয়তোবা ঘটনাটা বুঝতে পারবেন। দেখেন ভিনিসিয়াস জুনিয়র এই ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি ব্রাজিলের আক্রমণের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন। তার খেলায় যোগবনিত সুর, তার পায়ে, পায়ে সেই সাম্বার ফুল ফুটে উঠেছে। অবশ্য শুধু পায়ের কথাই বা বলি কেন, মাথা দিয়ে হেড করেও তো তিনি আজকে একটা গোল দিলেন কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে বাজি ধরে। প্রথম ২ টা ম্যাচেই মরক্কো ও হাইতির বিপক্ষে ভিনিসিয়াস স্কোর করেছেন এবং আজকে স্কটল্যান্ডের বিপক্ষেও প্রথমার্ধের শেষে ওই হেডের গোল এবং প্রথমার্ধের শুরুতে স্কটল্যান্ডের ডিফেন্সিভ ল্যাপসের আরো একটা সুযোগ নিয়ে রায়ান স্ন্যাচ করে সেটা ভিনিসিয়াসের কাছে দিয়ে দিলেন এবং তিনি সেটাকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিলেন। এই ২ টা গোলের মাঝামাঝি সময়ে ২২ মিনিটে তো আরো একটা গোল ভিনিসিয়াস দিয়ে দিয়েছিলেন। রেফারিও গোলের বাঁশি বাজিয়ে দিয়েছিলেন। ব্রাজিলিয়ানরাও সেলিব্রেট করছিল। ওই সময় রেফারিকে ভিএআর আমন্ত্রণ জানালো মাঠের পাশের ওই অন ফিল্ড রিভিউ করার জন্য এবং সেই রিভিউর পর তিনি সিদ্ধান্ত দিলেন যে ভিনিসিয়াস ফাউল করেছে এবং ব্রাজিলের ওই গোলটা বাতিল হয়ে গেল। ভিনিসিয়াসের গোলটা বাতিল হয়ে গেল। এইটা আসলে আমার কাছে একটু বিস্ময়করই লেগেছে। এরপরেও খেলা তো তখন চলছিল। খেলার পরেও যখন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম ওইটা ইউটিউবে গিয়ে, তখন আমি আসলে বোধগম্যই হচ্ছিল না এইটা ভিনিসিয়াস কিভাবে সেই স্কটল্যান্ডের ডিফেন্ডারকে ফাউল করলেন। কেননা যেকোনো 50-50 বলের ক্ষেত্রে আপনি দেখবেন, ধরেন এই বলটার ক্ষেত্রে কি হয়েছিল? স্কটল্যান্ডের ডিফেন্ডার তার একটা ল্যাপস হয়েছিল, বলের নিয়ন্ত্রণ তার উপরে ছিল না। ভিনিসিয়াস দুর্দান্তভাবে প্রেস করে বলটাকে তিনি স্ন্যাচ করে নিয়ে গেলেন এবং তারপরে হচ্ছে গিয়ে গোলকিপারকে বিট করে দিলেন। বলটা যখন ভিনিসিয়াস নিয়ে নেন পা থেকে স্কটল্যান্ডের ডিফেন্ডারের, তখন ওই স্কটিশ ডিফেন্ডার যে কিকটা করেছিলেন, সেই কিকটা গিয়ে আরো ভিনিসিয়াসের পায়ে লাগে। ভিনিসিয়াস তো তার মানে বলের কাছে আগে পৌঁছেছেন, তিনি তো সামনে ছিলেন। যেকোনো 50-50 বলে যে আগে বলের কাছে পৌঁছতে পারে, বলটা তার নিয়ন্ত্রণে আছে বলেই সেটা ধরে নেওয়া হয়। তাহলে এই জায়গায় ভিনিসিয়াসের বলে টাচ হওয়া সত্ত্বেও, তিনি আগে চলে যাওয়া সত্ত্বেও ভিনি ফাউল করেছেন, এই রায়টা রেফারি ভিআর দেখে অন ফিল্ড রিভিউ করার পর তিনি দিলেনটা কিভাবে? এইটা কি তিনি একটা অ্যাঙ্গেল থেকে শুধুমাত্র দেখেছেন, সেই কারণে তড়িঘড়ি করে রায়টা দিয়ে দিয়েছেন? যদি আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতেন তাহলে কি সিদ্ধান্তটা আসলে কি একটু অন্যরকম হতে পারত? ভিনিসিয়াসের গোলটা কি তখন স্ট্যান্ড করত? আমার কাছে মনে হয়েছে যে ভাই ভিনিসিয়াসের এটা পারফেক্টলি একটা লেজিটিমেট গোল ছিল। ইনফ্যাক্ট বিবিসিতে যে খেলার লাইভ কমেন্ট্রি করছিল সেইখানে ড্যারেন কান, যিনি হচ্ছে গিয়ে এই রুলস এক্সপার্ট ফুটবলের, বিবিসির স্পেশালিস্ট হিসাবে তিনি তার মতামতটা দিচ্ছিলেন, প্রিমিয়ার লিগের সাবেক রেফারি, এবং তিনি তার মতামতে বলছিলেন যে এই ক্ষেত্রে স্কটল্যান্ড আসলে লাকি। কেননা ভিনিসিয়াস ওই বল নেওয়ার আগে একটুখানি হয়তো ডিফেন্ডারের সঙ্গে টাচ হয়েছে, কিন্তু সেটা এমন কোনো কিছু না। তিনি তার গ্রাউন্ডটাতে হোল্ড করেছেন। ফলে ওই জায়গাটা থেকে রেফারি ভিনিসিয়াসের বিপক্ষে যে ফাউলের বাঁশিটা বাজিয়েছেন, বা তখন বাজাননি, ভিআর দেখে যে তাকে ফাউলের রায়টা যে দিয়েছেন, সেইটা ভুল বলে হচ্ছে গিয়ে ড্যারেন কানের মতামত। এখন এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ এবং আমিও বলছি আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াসের এর একটা পারফেক্টলি লেজিটিমেট গোল ছিল। সেই গোলটা আসলে রেফারি এই জায়গাটাতে দেন নাই। এমনি ধরেন আপনি ভিনিসিয়াসের ফর্মের কথা তো আমি বলছিলাম। এবারে বিশ্বকাপে তিনি ৩ ম্যাচে ৪ গোল করে ফেলেছেন। গোল্ডেন বুটের রেসে চলে এসেছেন। লিওনেল মেসির ৫ টা গোল, সঙ্গে এইখানটাতে ৪ টা করে গোল কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ডের রয়েছে। কার্লো আনচেলত্তির অধীনে কিন্তু ভিনিসিয়াসকে চেনা রূপে, রিয়াল মাদ্রিদের রূপে আসলে দেখা যাচ্ছে। এই ওয়ার্ল্ড কাপের মতো করে এতটা আসলে কখনোই দেখা যায়নি। ধরুন বছরখানেক আগে যখন কার্লো আনচেলত্তির দায়িত্ব নেন, তার আগে পর্যন্ত ভিনিসিয়াসের ব্রাজিল ন্যাশনাল টিমে কিন্তু ৬ বছর তিনি খেলে ফেলেছিলেন। ও ২০১৯ সালে ডেবিউ হয়েছে। কিন্তু ওই ৬ বছরে ৩৯ টা ম্যাচে তিনি গোল করেছিলেন মাত্র ৬ টা। রিয়াল মাদ্রিদে যিনি মুড়িমুড়কির মতো গোল করেন, যিনি ব্যালন ডিওর জিতে যান হচ্ছে গিয়ে ওই মানে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তিনি জিতে যান হচ্ছে গিয়ে বর্ষসেরা খেলোয়াড়ের ওই গোলে, অ্যাসিস্টে। ব্রাজিল জাতীয় দলে তাকে আসলে চেনা ছন্দে কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। এবং কার্লো আনচেলত্তি যখন রিয়াল মাদ্রিদে কোচ ছিলেন, সেই জায়গাটাতে ভিনিসিয়াসের অনেক উজ্জ্বল ছিলেন। তিনি ভিনির শ্রেষ্ঠত্বটা বের করে আনতে পারবেন এরকম একটা প্রত্যাশার জায়গা ছিল। হ্যাঁ, ভিনি যখন এই কার্লো কোচ হিসেবে আসলেন, তারপরের এই বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত যদি আমি ধরি, তাহলে ওই ১০ টা ম্যাচে ভিনিসিয়াস ৩ টা গোল করেছেন। ভিনিসিয়াস আসার আগে যিনি ৩৯ ম্যাচে করেছেন ৬ গোল, তারপরে ১০ ম্যাচে ৩ গোল করা, এটা একটা গুড রিটার্ন। কিন্তু ওয়ার্ল্ড কাপের ৩ ম্যাচে তো ৪ গোল করে ফেলেছেন। এইটা তো আসলে ব্রিলিয়ান্ট রিটার্ন। এখন যদি আপনি এভাবে হিসাব করেন, তাহলে কার্লো আনচেলত্তি আসার আগে ভিনিসিয়াস তার ক্যারিয়ারের প্রথম ৩৯ টা ম্যাচ ব্রাজিলের জার্সি গায়ে ৬ গোল করেছিলেন এবং আনচেলত্তি আসার পরে ১৩ ম্যাচে তিনি করলেন হচ্ছে গিয়ে ৭ গোল।
সো এইটা তো আসলে ব্রিলিয়ান্ট, কোনো ডাউট নেই। কিন্তু এই ম্যাচটা যে তাকে আসলে হ্যাটট্রিকটা বঞ্চিত করা হলো, এবং আমি বলছিলাম যে ব্রাজিলিয়ানদের মধ্যে আরেকটা হ্যাটট্রিক ওয়ার্ল্ড কাপে পাওয়ার অপেক্ষাটা আরো বাড়লো। এটা একটা বিস্ময়কর স্টেট আমার কাছে লাগে যে সেই 1958 বিশ্বকাপের সেমিফাইনালে পেলে হ্যাটট্রিক করেছিলেন ফ্রান্সের বিপক্ষে। এরপরে বিশ্বকাপে আর কোনো ব্রাজিলিয়ান কখনোই হ্যাটট্রিক করতে পারেন নাই। সেইটা ধরেন পারেন নাই জিকো, পারেন নাই রোমারিও, পারেন নাই বেবেটো, পারেন নাই ইভেন রোনালদো। ভিনিসিয়াসের সেটা করে ফেলার, নেইমারও পারেন নাই। ভিনিসিয়াসের সেটা আজকে করে ফেলার এভরি পসিবিলিটি ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে ওইখানটাতে তারকে আসলে বঞ্চিতই করা হয়েছে। এখন এটার কিন্তু নানান পার্সপেক্টিভ আছে। এটাকে যদি শুধু বলা হয় যে না ঠিক আছে, যে গোলটা না দেওয়াটাও রেফারি পুরোপুরি ভুল হয়েছে, এটা আমার অবজারভেশন। কিন্তু ধরেন আমি যে বিবিসি ওই কথাটা বলছিলাম, তাদের ওই এক্সপার্ট ড্যারেন কান সেটা বলছিলেন, ওইখানটাতেই যে কমেন্টেটর ছিলেন জেমস ম্যাকফার্ডেন, যিনি স্কটল্যান্ডের সাবেক ফুটবলার, তিনি তার মতামত দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে না এটা ফাউল হয়েছে, এটা ঠিকই আছে। আবার ওই একই সঙ্গে ছিলেন ব্রাজিলের একজন এক্স ফুটবলার লুকাস লেইভা, তিনি বলছেন যে না রেফারি যে সিদ্ধান্তটি দিয়েছে সেটা আসলে ভুল হয়েছে, ওইটা কোনো ফাউল হয়নি। এটা একেকজনের একেক মতামত, এটা একেকজনের একেক পার্সপেক্টিভের জায়গা, এবং সেইটাই আমি বলছি যে আমার পার্সপেক্টিভে মনে হচ্ছিল যে ভিনিসিয়াসের এই গোলটা অবশ্যই হওয়াটা উচিত ছিল। লিওনেল মেসির ওই লাল কার্ডের সঙ্গে এটার সম্পর্কটা আসলে কোথায়? সম্পর্কটা ঠিক এই জায়গাটাতেই। এটা পার্সপেক্টিভের ব্যাপার। এটা যে কোনো কিছু যে একেবারে 100% বলে আসলে কিছু নাই। যে না ভিনিসিয়াসের এটা অবশ্যই গোল হয়েছে, এইটাও বলার উপায় নেই। ভিনিসিয়াসের এটা অবশ্যই গোল হয় না, এইটাও বলার উপায় নেই। ঠিক তেমনি লিওনেল মেসির ক্ষেত্রেও ওইটা অবশ্যই লাল কার্ড হওয়া উচিত ছিল, সেটাও বলার যেমন উপায় নেই। লাল কার্ড কোনোভাবেই হওয়া উচিত না, সেটাও বলা ঠিক না। কারণ ফিফার যে আইন, সেই আইনের মাধ্যমে 2 রকম সিদ্ধান্তই দেওয়ার সুযোগটা রয়েছে। রেফারি একরকম সিদ্ধান্ত দিয়েছেন, এবং ওইখানটাতে আমি আমার পার্সপেক্টিভটা বলেছি আরেক রকম, সেটা হতেই পারে। আমার ওই ঘটনাটাতে সবচেয়ে বড় যেটা মানে আমার অবজারভেশনের জায়গা, সেটা হচ্ছে গিয়ে রেফারি লিওনেল মেসির ওই ঘটনাটা ভিএআর এর মাধ্যমে এই অনফিল্ড রিভিউ করে দেখতে পারতেন। মেসির ওটা কিন্তু ফাউল দেওয়া হয়েছিল, কার্ড দেওয়া হয়নি, লাল কার্ড হলুদ কার্ড কোনো কার্ডই দেওয়া হয়নি। সো ভিএআর তাকে আমন্ত্রণ জানাতে পারতেন, এবং রেফারি সেই অনফিল্ড রিভিউ মাঠের পাশের মনিটরে দেখে তিনি তার মতো সিদ্ধান্তটা নিতে পারতেন। এটা হচ্ছে গিয়ে আমার ওই অবজারভেশনটা। কিন্তু ধরেন যে মেসিকে লাল কার্ড দেওয়া হবে না, কিন্তু ভিনিসিয়াসকে এইখানটাতে তাকে তার হ্যাটট্রিকটা বঞ্চিত করেছে, ওই ঘটনার সাথে এই ঘটনাকে যদি এইভাবে মেলান তাহলে এই জিনিসটা হবে না। আমি ওই জন্যই বলছি যে ভিনিসিয়াসের এই ঘটনাটা প্রবাহটাতে যেমন হচ্ছে একজন রেফারি, ফরমার রেফারি, স্পেশালিস্ট, যিনি এক্সপার্ট, রুলস এক্সপার্ট, বিবিসির প্যানেলিস্ট, তিনি বলছেন ড্যারেন কান যে এইটা ফাউল হয়নি। আবার ধরেন স্কটল্যান্ডের সাবেক এক ফুটবলার, ওই প্যানেলিস্ট, প্যানেলিস্ট ওইখানটাতে থেকে কমেন্টেটর, তিনি বলছেন যে না এটা ফাউল হয়েছে। ব্রাজিলের আবার আরো একজন ফুটবলার লুকাস লেইভা ওই একই জায়গা থেকে বলছেন যে না এটা আসলে ফাউল হয়নি। এরকম তো নানান রকম মতামতটা থাকবেই। সেই মতামতটাই আমি আসলে লিওনেল মেসির ক্ষেত্রে দিচ্ছিলাম, এবং সেই মতামতটা আমার অবজারভেশনটা এইখানটাতে ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে দিচ্ছে, এবং আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের আসলে একটা হ্যাটট্রিক বঞ্চিত করা হয়েছে। ব্রাজিলিয়ানদের হয়ে 1958 বিশ্বকাপে পেলের পর প্রথম হ্যাটট্রিক করা ফুটবলার ভিনিসিয়াস হতে পারতেন, এবং তার একটা আমার অবজারভেশন হচ্ছে কি একটা পারফেক্টলি আইনসম্মত গোলকে ফাউলের রায় দিয়ে তার হ্যাটট্রিকটা কেড়ে নেওয়া হয়েছে। আপনার মতামতটা কি জানাতে পারেন।